ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হলো। কিন্তু যাদের ক্ষেত্রে নাম আবার ট্রাইব্যুনাল থেকেও রিজেক্টেড হয়েছে, মানুষরা হয়তো এর আওতায় চলে আসতেও পারেন। ভারতীয় নাগরিককেও যে সন্দেহের বশে দেশের ওপারে পুষব্যাক করে দেওয়া হয়েছিল, তার অনেকগুলো উদাহরণ আমাদের সামনে গত বছর থেকে রয়েছে। এখন এটা মানবাধিকার লঙ্ঘন কিনা সেই নিয়েই তো বিতর্ক তৈরি হয়েছে। এটা নিয়ে অলরেডি দুরকম মত এসছে। আমরা এটাও দেখেছি যে বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য দিল্লিতে বলেছেন যে কোনো ডিটেনশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টারের ব্যাপার নেই, সোজা সরাসরি পুশব্যাক করা হবে, ওদেরকে আমরা থোড়াই খাইয়ে দাঁড়িয়ে পুষবো, এরকম একটা কথা বলেছেন বলে আমি দেখলাম। তো পুশব্যাক করা হবে এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন। তার ফলে আমরা এর আগেও দেখেছি যে গত বছরই অনেককে এরকম পুশব্যাক করা হয়েছিল। তার মধ্যে যেমন বাংলাদেশি নাগরিকও ছিলেন যাদেরকে বাংলাদেশ সরকার নিয়েও নিয়েছে, তেমনি তার মধ্যে অনেক ভারতীয় নাগরিকও ছিলেন। সেটা আসামেও ছিলেন, আসামে অনেক বেশি সংখ্যায় ছিলেন, এখানে অল্প সংখ্যায় ছিলেন, তিলাও ছিলেন, আমির শেখরা ছিলেন। এরকম অন্তত 7-8 জনকে তো পরে ফেরত আনা হয়েছে। তারা ওপারে তাদের ঠেলে দেওয়ার পর তারা যখন সামাজিক মাধ্যমে বা কোনো না কোনো মাধ্যমে এসে যোগাযোগ করে জানাতে পারেন, তারপর বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ তারা ভারতীয় নাগরিককেও যে সন্দেহের বশে দেশের ওপারে পুষব্যাক করে দেওয়া হয়েছিল, তার অনেকগুলো উদাহরণ আমাদের সামনে গত বছর থেকে রয়েছে। এই ধরনের ব্যাপার আরো বাড়তে পারে। একটা ইন্ডিকেশন হাতের সামনে তাদের রয়েছে, সেটা হচ্ছে যে এসআইআর এ যাদের নাম বাদ গেছে, এখন তাদের মধ্যে যারা যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে রেখেছেন, সেই অ্যাপিল গুলো যাদের কোনো মীমাংসা হয়নি বা ট্রাইব্যুনাল থেকে পক্ষে রায় গেছে, তাদের ক্ষেত্রে হয়তো সেটা হবে। কিন্তু যাদের ক্ষেত্রে নাম আবার ট্রাইব্যুনাল থেকেও রিজেক্টেড হয়েছে, সেই মানুষরা হয়তো এর আওতায় চলে আসতেও পারেন। আসবেন কি আসবেন না স্পষ্ট নয়। সেক্ষেত্রে তাদেরকে, যাদের ট্রাইব্যুনাল থেকে যেসব নামগুলো আমরা জানতে পেরেছি যে এই 1006 মতো বিবেচনা হয়েছে, তার মধ্যে যারা ঢুকে গেছেন, যারা সেখান থেকেও বাদ পড়েছেন যে অংশটা, তারা যদি খুব দ্রুত ইমিডিয়েটলি তারা যদি আইনের সাহায্য না নেন, তারা যদি আদালতে না যান ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে, তাহলে কিন্তু তারা হয়তো এই ক্যাটেগরিতে চলে আসতে পারেন। এবং সেক্ষেত্রে তাদেরকে সরকার এখানে আটকে রাখবে কোথাও, নাকি সরাসরি পুশব্যাক করে দেবে, সেটা তো এখন বোঝা যাচ্ছে। তবে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অবশ্যই আছে, যাদের নাম ট্রাইব্যুনালে চ্যালেঞ্জড অবস্থায় আছে, মানে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিন্তু আবেদনের এখনো কোনো সুরাহা হয়নি, তাদেরকে সম্ভবত সবসময় ওই আবেদনের কপি সঙ্গে রাখতে হবে বাইরে কোথাও কাজ করতে গেলে, যে তাদের আবেদন ওখানে ট্রাইব্যুনালে ঝুলে আছে। সেটাও যে সব জায়গাতে পুলিশ মানবেই এরকমটা নিশ্চিত করা যাচ্ছে না। তবে এটা ধরা যায় যে যে রাজ্য থেকেই তাকে ধরা হোক না কেন, অন্তত পাঠিয়ে দেওয়ার আগে কোনো না কোনো ভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তারা যোগাযোগ করবে, এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই ট্রাইব্যুনালে পেন্ডিং আছে দেখলে তাকে ধরে দেশের বাইরে পাঠিয়ে দেবে না, এরকমটা আমরা আশা করতে পারি। কিন্তু ধরা যাক ট্রাইব্যুনালেও চ্যালেঞ্জ যারা করেছিল, ডিলিশনটাকে যারা ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করেছিলেন, তাদের মধ্যে যেগুলোর মীমাংসা হয়েছে তার একটা বড় অংশই ঢুকে গেছে, কিন্তু একটা অংশ তো বাদ গেছে, যে নামগুলো ট্রাইব্যুনাল থেকেও বাদ গেছে। এখন সেই ব্যক্তিরা যদি মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে থাকে কোনোভাবে, তাহলে তাদের খুব নিরাপদ এমনটা বোধহয় বলা যায় না।
এখন এটা মানবাধিকার লঙ্ঘন কিনা সেই নিয়েই তো বিতর্ক তৈরি হয়েছে। যে ভারত সরকার বারবার বলছে, ভারতের যে শাসক দল, যারা এখন রাজ্যেরও শাসক দল, সেই ভারতীয় জনতা পার্টি, তারা বারবার বলছে যে এই বাইরে থেকে আসা মানুষরা তারা আসলে এই দেশের যারা ন্যায্য নাগরিক, তাদের খাওয়ারে ভাগ বসিয়ে, তাদের সম্পদে ভাগ বসিয়ে তাদের মানবাধিকার লুট করছে। আমরা তো দেশের মানুষকে কিছু বলছি না, আমরা বাইরের লোককে তাড়াচ্ছি, এটা তাদের যুক্তি। কিন্তু ঘটনাচক্রে আমরা কি দেখলাম যে যে সোনালী ফিরলেও, বীরভূমের সোনালী খাতুন দীর্ঘ টানাপোড়েনের পর ফিরলেও সম্ভবত উনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে এক্ষেত্রে একটা হিউম্যান ইন্টারেস্টে, মানবিক কারণে সুপ্রিম কোর্ট বিষয়টা দ্রুত নিষ্পত্তি করিয়ে এখানে আনার একটা সুযোগ করিয়ে দেন। কিন্তু সুইটি দিদি তো এখনো দেশে ফিরতে পারেননি। তার বাড়ির লোক তো বারবার দেখাচ্ছেন যে তারা আজ থেকে নয়, তারা বহু বছর ধরে এদেশের ভোটার, এদেশের এসআইআর এর পূর্বতন এসআইআর তালিকা, সেই তালিকায় তাদের নাম ছিল, বর্তমান যে এসআইআর তালিকা, সেই তালিকাতে তাদের নাম আছে। সেই বাড়ির মেয়ে আজকের অন্য দেশে আটকে আছে। অর্থাৎ কোথাও তো একটা গন্ডগোল হচ্ছে পদ্ধতিতে, তাড়াহুড়ো করতে গিয়ে হোক, যাই হোক, আইন অনুযায়ী যে অন্য দেশের নাগরিক, তাকে সেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার অধিকার ভারত সরকারের আছে। ভারত সরকার ইউনাইটেড নেশনস এর যে রিফিউজি কনভেনশন, সেটাতে কোনোদিনই সই করেন। আজ শুধু এই সরকার বলে না, আগে পূর্বতন সরকারও করেনি। ভারত সবসময় তার রিফিউজি নীতি নিজে ঠিক করতে চেয়েছে, এবং এক্ষেত্রে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা নতুন ধরনের রিফিউজি নীতি দেশে নিয়ে আসেন। সেটা হচ্ছে যে ভারতের প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির যারা সংখ্যালঘু, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, এরা যারা, এদেরকে ভারতে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে, এই ধরে নিয়ে যে তারা ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে তারা নিপীড়িত হয়ে, ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এই দেশে আসতে বাধ্য হয়েছে। কিন্তু এর বাইরে যারা, অর্থাৎ মুসলিম, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা কোনো মুসলিম, তিনি তো সে দেশে ধর্মীয় নির্যাতনের কারণে আসেননি, তার তো ধর্মীয় নির্যাতনের কারণ আসে না। ফলে তিনি নিশ্চিতভাবেই অর্থনৈতিক কারণে এসছেন আমাদের দেশের খাবারে ভাগ বসাতে, তাই তাদেরকে বার করা হবে। এইটা হচ্ছে নতুন রিফিউজি নীতি, যা নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী নিয়ে আসেন প্রধানমন্ত্রী হওয়ার আগেই আসেন। ফলে 12 বছর ধরে ভারতবর্ষ এই রিফিউজি নীতি দেখছে। আজকে তার প্রয়োগ অনেকদিন থেকেই শুরু হয়েছে। আজকে তার প্রয়োগ বাংলায় সরাসরি অনেক জোরালো ভাবে আসার সম্ভাবনা, কারণ রাজ্য সরকার এখন বিজেপি থাকে। ফলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারই যেহেতু বিজেপি থাকে, ফলে প্রশাসনিক ভাবে তারা যা করতে চায় তারা করতে পারে। এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই মানুষের যারা মনে করবেন যে তাদের ক্ষেত্রে অন্যায় হচ্ছে, তাদেরকে অন্যায় ভাবে হ্যারাস করা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের কাছে আদালতে যাওয়া ছাড়া আর কোনো জায়গা থেকে খুব একটা কিছু সুরাহার উপায় আছে বলে আমি অন্তত দেখছি। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।